সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শুধু একটা সুযোগ, একটা পরিবেশের অপেক্ষায় আছি। আওয়ামী লীগের অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নির্বাচনে যায়। প্রশ্ন উঠেছে, কিসের সুযোগের অপেক্ষায় বিএনপি? একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের ঘোষণা দিয়ে সাম্প্রতিক উপনির্বাচনে কোনো আসনে 400-500 ভোট পাওয়া বিএনপির গণজাগরণের স্বপ্ন কতটা বাস্তবসম্মত? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের সম্পাদকীয় নির্বাচন এবং সুযোগের অপেক্ষায়। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি; নাজমা আখতার, সাবেক এমপি, সভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ; এছাড়াও অনলাইনে যুক্ত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। রাজধানীর উত্তরায় নিষ্ক্রিয় করা হলো জব্দ করা 31টি হাতবোমা। ঢাকা 18 আসনের উপনির্বাচনে নাশকতার চেষ্টাকারীরাই জড়িত বলছে পুলিশ। সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা থেকে 90 জেএমবির আঞ্চলিক প্রধানসহ 4 জনের আত্মসমর্পণ। তাবলিগের আড়ালে চলত তৎপরতা, টার্গেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বরগুনায় বিয়ের দাওয়াতে যাওয়ার সময় জেলা যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম, কেটে দিল পায়ের রগ, বরিশাল মেডিকেলে ভর্তি। শনিবার পদ্মা সেতুতে 38তম স্প্যান বসানোর কাজ শুরু। সংযুক্ত হবে মাওয়া প্রান্তের সঙ্গে। ডিসেম্বরের মধ্যেই বসবে সবশেষ 3টি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন। ধর্মান্ধ গোষ্ঠীর কাছে মাথা নোয়াবে না আওয়ামী লীগ, ধৃষ্টতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি নীলোফার চৌধুরী মনি, আপনার কাছেই সরাসরি জানতে চাই কি নিয়ে আমরা কেন এই আলোচনার শিরোনাম দিয়েছি, সেটা আমরা এরই মধ্যে বলেছি। একদমই ছোট করেই প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে আসলে আপনারা কিসের অপেক্ষা করছেন, মানে কিসের সুযোগ? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন, আমার শুভেচ্ছা, অভিনন্দন। দেখেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে কথা বলাটাই সমীচীন, শোভন। যে কথাটা নিয়ে কথা বলছেন, যে বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে পরিবেশের অপেক্ষায়, তো এটা কিন্তু গণতান্ত্রিক ভাষা, পরিবেশ। আমরা ছোটবেলায় কি পড়তাম, যদি বৃষ্টি হয় তবে আমি খেলতে যাব না, বৃষ্টি হয়েছে তাই খেলতে যাইনি। সব কিছুর একটা পরিবেশ লাগে, একটা এনভায়রনমেন্ট লাগে। তো সেই এনভায়রনমেন্টে একটা সরকার বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারবার পাশ করবে, দিনের ভোটটা আগের দিন রাতে নিবে, বারবার পাশ করবে। আপনারা তখন চোখ দিয়ে দেখেও দেখবেন না, কান দিয়ে শুনেও শুনবেন না। আর যখন একজন গণতান্ত্রিক ভাষায় যখন কথা বলছে, তখন যদি এই ধরনের কথা আসে যে বিএনপি বাস্তবতার বাইরে কথা বলে, বিএনপি ভোট পায় কত, আপনি কি জানেন যে আমিও তো তাই বলি যে বিএনপিকে 1,80,000 বা 79,000 ভোটের অ্যাগেনস্টে ভোট দেওয়া হয়, 400, 400, 450। সেই বিএনপির আসামি কেন এতগুলা মানুষকে করা হয়? আপনি বলেন, একটা ভোটের একজন এমপি যেখানে ভোট পাচ্ছে 450, সেখানে আসামিও হচ্ছে 460 বা 450। তো এই যে, এবং তারপরে আরো আছে অজ্ঞাত। তো এত বিএনপি আসে কোথা থেকে? একটা মিছিলে যদি সরকার সুযোগ দেয়, এত আসে কোথা থেকে? আমারও তো একই কথা, তাহলে সেখানে ভোট পায় না কেন? এখন আমি বলি, গণজাগরণ তো সরকার যদি দেখে থাকে, সরকার যদি মানে বাই হোপ অ্যান্ড বাই ক্রোক ক্ষমতা নিয়ে থাকে, সরকার যখন দিনের আলোতে বলে যে তাদের সাথে জনগণ আছে, তাহলে ভোট কেন্দ্রের লোক হয় না কেন? আমার প্রশ্ন, যদি আওয়ামী লীগকে মানুষ ভালোবাসে, তাহলে মানুষ ভোট দিতে যায় না কেন? তার নিজস্ব ম্যান্ডেট তা কেন দিতে যায় না? তার মানে কি, একটা কিছু ঘটনা একটা আছে, সেই ঘটনাটাই যখন 16 আনাটা পূর্ণ হয়, তখনই কিন্তু একটা কিছু ঘটে। একটা দেশে রেভলিউশন কবে হয়? মিনিমাম 10 বছর, ম্যাক্সিমাম 20 বছর। একটা কিছু ঘটে বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি গণতন্ত্রের ভাষায় কথা বলতে চাচ্ছি আপনার সাথে। গণতন্ত্রের রেভলিউশন একটা ভাষা, যে রেভলিউশনের হয়তো বা সকালের মর্নিং স্পিচটা বাবু গয়েশ্বরচন্দ্র রায় দিয়েছেন, এটা দিতে হয়, দিয়েছেন। এবং আশা না করলে কবি
চাঁদে যাওয়ার স্বপ্ন দেখেছিল বলে কবিতা লিখেছিল বলেই কিন্তু বিজ্ঞান চাঁদে গিয়েছিল। সো স্বপ্ন দেখাটা খারাপ না। আর এই স্বপ্নটা এমন অলিক কোনো স্বপ্ন না যে বিএনপি বাম কোনো সংগঠন হচ্ছে না, প্রশ্ন কতটা বাস্তবসম্মত। হ্যাঁ, বাস্তবসম্মত অবশ্যই। আপনি দিনের বেলা আসেন না, আপনি পুলিশ লীগটাকে শুধু বাদ দেন আর তথাকথিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বাদ দিয়ে আমি আর আপনি আসেন মাঠে নামি, আসেন ইলেকশনে নামি, আমি বা আওয়ামী লীগের একসাথে ধরনের হয় সেটা তো সব সময় থাকবে। আপনি যদি সব সময় থাকবে না, সব সময় থাকে না। আপনার মনে আছে এরশাদের সময় 9 বছর এরশাদ সকালবেলা সাইকেল দিয়ে গিয়েছে, সাইকেলের একটা নির্বাচন হয়ে গেছে, সমস্ত পত্রিকাগুলো সাইকেলের ছবি। বিকালবেলা বন্যা দেখতে গিয়েছে, বন্যার একটা সমস্ত পত্রিকা জুড়ে বন্যার ছবি। সেই এরশাদ যখন নূর হোসেনের বুকের উপর দিয়ে ট্রাক চালিয়ে দিয়েছে তখন এক ধরনের ছবি। হ্যাঁ, কিন্তু সেই এরশাদ যখন 9 বছর পরে যখন আন্দোলনের ছাত্র নেতারা যখন নাজমা পাড়া আমরা একসাথে আন্দোলন করেছি, মানে এইসব ইতিহাস আপনি বলবেন তখন আমি যে জায়গাটায় কাছে কিন্তু ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টু দা পয়েন্টে সেটা হচ্ছে যে আপনারা ভোট বিপ্লবের কথা বলেছিলেন। হ্যাঁ, মানে এখন যে আপনারা গণজাগরণের কথা বলছেন, মানে সেটা কিসের ভিত্তিতে বলছেন? মানে সাম্প্রতিক সময়ে আপনাদের চেয়ারপারসনের মুক্তির প্রশ্ন, তাকে গ্রেফতার, এর পরে নানা ইস্যুতে আপনারা সেই ধরনের কোনো আন্দোলন গড়ে তুলতে পারেন নাই। তো সেটি আসলে এই সময়ে যে আপনারা বলছেন যে আপনারা একটা গণজাগরণের স্বপ্ন দেখেন, একটা সুযোগ, মানে সেইটাই সুযোগটা আসলে কে করে দিবে এবং আমি আপনাকে সেটা আসলে কিসের ভিত্তিতে আপনারা? আপনার প্রশ্নটা যদি উত্তরের চেয়ে বেশি বড় হয়ে যায় তাহলে সমস্যা। আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি এই জায়গায় বলতে চাই, একসময় আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে বলছি, মার্ক্সবাদ লেনিনবাদ ছাড়া আমাদের চলতোই না, পৃথিবীটাই মার্ক্স লেনিনের উপর যেত। একটা সময় দেখতে দেখতে কিন্তু এই লেনিনের স্ট্যাচুগুলো, এই মূর্তিগুলোকে কিন্তু টনকে টন ধাক্কা দিয়ে ঝাঁকি দিয়ে ফেলে দেওয়া হয়েছে না, টনকে টন ক্রেন দিয়ে নামানো হয়েছে। সো আগামীকালকে কি অপেক্ষা করছে আপনার জন্য, আমার জন্য? আপনি এখনো বিজ্ঞান ওই উন্নত হয় নাই যে আগামীকালকের জিনিসটা আমি জানি। সেটাই আমি এরশাদের কথাটা বলছিলাম যে শেষ বছরটা, শেষ সময়টা কিন্তু তাকেও কিন্তু সুযোগটা দেয় নাই। কে দেয় নাই? এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কে দেয় নাই? এই প্রশাসন। সো আজকের প্রশাসন কালকেই যে বেঁকে বসবে না, ঘুরে বসবে না, এমন তো কথা হতে পারে না। এটা যদি আমি 72 থেকে 75-এর কথা বলি, 72 থেকে 75-এও কিন্তু আমরা কখনোই ভাবি নাই যে এরকম কোনো, যে যাদের নামের উপর একটা দেশ স্বাধীন হয়েছে, আমি অস্বীকার করব না, তারপরে তাদের অবস্থাটা এমন হতে পারে তাদের দল দ্বারা, প্লিজ তাদের দল দ্বারা। আমি আবারও বলছি, আজকে আমি যদি ফেলও করি তো আমি আপনার কাছে আবার আসবো। আমি আপনার কাছে আবার আসবো। শুরুতেই বলে নিয়েছিলাম যে আমাদের হাতে খুব বেশি আজকে সময় পাবো না। আমি নাজমা আক্তার আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে মানে বিএনপি যখন বলছে তারা একটি পরিবেশের অপেক্ষায়, সুযোগের অপেক্ষায়, সেইটাতে আসলে আওয়ামী লীগ মানে সেটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করে, এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনারা নানান সময়ে মানে নানান ধরনের ষড়যন্ত্রের কথা বলে থাকেন। এর পাশাপাশি আমরা আওয়ামী লীগ নেতাদের মুখ থেকে শুনতে পাই তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন হয় না, সেখানে তাদেরকে মূল্যায়ন করতে হবে, সেখানে নানান ধরনের ক্ষোভ আছে। তো সেই জায়গায় কি মানে তৃণমূলের জায়গা থেকে আওয়ামী লীগ কি প্রস্তুত কিনা যদি এই ধরনের কোনো একটা পরিস্থিতি, যেটি বলছেন যে এক ধরনের গণজাগরণের কথা, সেই জায়গা থেকে মানে আওয়ামী লীগের প্রস্তুতিটা কেমন? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আপনি প্রথমের প্রশ্নটার আমি আনসার করি, যেটা মনিয়াপা বললেন এতক্ষণ, যে সুযোগের অপেক্ষায় আছে বিএনপি। তাদের নেতারা বলছেন সুযোগের অপেক্ষায় আছে এবং পরিবেশের অপেক্ষায় আছে। মনিয়াপা বিশ্লেষণ দিল তার মতো করে, সে বললো এটা গণতান্ত্রিক ভাষা। কিন্তু গণতান্ত্রিক ভাষা সেটি যাই হোক, কিন্তু ভিতরের যে পরিকল্পনাগুলি এবং তারা যে কাণ্ডগুলি করে থাকে সেগুলি কিন্তু বাংলাদেশের মানুষ জানে। তারা সেই সুযোগের অপেক্ষা করে কখন বাস দুর্ঘটনা হবে এবং নিরাপদ সড়কের দাবিতে ছাত্রছাত্রীরা মাঠে নামবে, তখন ওনারা একটা সরকার পরিবর্তন করবেন। ওনারা তখন মাঠে নামেন কখন নারী নির্যাতনের ঘটনা হবে সেটি মিডিয়াতে ভালো করে দেখানো হবে এবং সেটার বিষয়ে সাধারণ মানুষ বা নারীরা যখন রাজপথে নামবে, সাধারণ মানুষ রাজপথে নামবে, তখন ওনারা ওই সুযোগে কিছু মানে সরকার পরিবর্তনের আশা দেখেন, এই যে ক্ষমতার দেখেন। বিদেশিরা তাদেরকে কখন ক্ষমতায় বসিয়ে দেবেন, বিদেশিদের কাছে নালিশ করবেন এবং কোনো রকম যে কোনো ষড়যন্ত্র করে দেশি এবং বিদেশি আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায়। তারা বিদেশি
লবিস্ট নিয়োগ করে ক্ষমতায় আসার জন্য তারা কীভাবে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড কীভাবে করা যাবে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যখন হবে তখন তারা হয়তো ক্ষমতার একটা সুযোগ পেয়ে যেতেও পারে। এবং তারা আরও দেখেন আপনি, তারা মনে করে যে কখন হেফাজতে ইসলামের মতো এরকম মানে মৌলবাদী সংগঠনগুলি কখন রাস্তায় নামবে কোনো একটা দাবিতে, এবং সেই গণজমায়েতে ওনারা একটা প্ল্যাটফর্ম নিয়ে একটা ট্রাকের উপর দাঁড়িয়ে বলবে যে সরকারের পতন ঘটাতে হবে এবং শেখ হাসিনা পালাবার পথ পাবে না, এরকম বক্তব্য ওনারা বিগত দিনে দিয়েছে। ওনারা এখনও সেটাই মনে করছে, সেই সুযোগের অপেক্ষায় আছে। ওনারা সুযোগের অপেক্ষায় আছে কখন বাংলাদেশে কোনো সামরিক কু হয় কিনা বা অন-11-এর মতো কোনো সরকার এরকম আসে কিনা, যেটি ওনাদের জন্য যে অন-11 এসেছিল, ওনারা এরকম আছে, এরকম মনোভাব পোষণ করে। আমাদের কথা হচ্ছে যে আমরা নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ গভর্নমেন্ট জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনা করছে, এবং সরকারি পরিচালনা করার এই দেখেন এই 12 বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নের ব্যাপক পরিবর্তন এসেছে, ব্যাপক উন্নয়ন হয়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন স্বাবলম্বিতার পথে। আমাদের খাদ্যের রিজার্ভ, আমাদের বিদ্যুতের সব কিছু, আমাদের এখন কোনো কিছু ঘাটতি নেই। তো সুতরাং সেই সময় ওই যে বলে যে নির্বাচনের সময় ভোট দিতে যায় না আওয়ামী লীগ, কেন ধরে নিলাম আওয়ামী লীগ যায় না, আওয়ামী লীগ মনে করে যে বিএনপি 11টার মধ্যে ভোট বর্জন করবে, সুতরাং আওয়ামী লীগের নেতারা ক্ষমতায় আছে, তারা একটু মনে করে যে না প্রয়োজন নাই, ওর বিএনপি তো এমনি হেরে যাবে, সেই জন্য মনে হয় যায় না। কিন্তু বিএনপি কেন যায় না? আমরা যখন বিরোধী দলে ছিলাম, দেওয়ালে আমাদের পিঠ ঠেকানো ছিল, আমরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলাম, আমরা তো ভোট কেন্দ্রে একটা ভোট পেলেই আমরা ঝাঁপিয়ে পড়তাম। আমরা পিস্তলের মুখে আমাদেরকে আমাদেরকে বের করে দেওয়া হতো। আমি নিজেও অনেক জায়গায় এজেন্ট ছিলাম, আমাকে পিস্তল ঠেকিয়ে একেবারে মানে খারাপ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমাদেরকে বের করে দিত। তখন আমরা কিন্তু নির্বাচনে তখন লাইন দিয়ে ভোট দিতাম, আমাদের ভোট কেন্দ্র থেকে সরাই দিত, আমরা দিতাম। ওনারা কিন্তু সেটা করেন না, ওনারা ভোট কেন্দ্রে যায় না। তাহলে বিএনপির যে এত ভোট, ওনাদের এত জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটা কোথায়? আমরা নয় ভোট দিতে না গেল, আমাদের সরকারি দলের লোকজন তারা সুখে আছে, তারা যাচ্ছে না, কিন্তু বিএনপি তো দুঃখে আছে, তারা ভোট দিতে যাচ্ছে না কেন? এই যে এত পার্সেন্ট বলে 13% ভোট কেন পড়ে? আপনার কি মনে হয় কেন যাচ্ছে না? না, বিএনপি যাচ্ছে না। বিএনপি এখন কি, বিএনপির যে নেতারা আছেন, বিএনপি গঠিত হয়েছে কিভাবে? সুবিধাবাদী নেতারা, ডিগবাজিপ্রাপ্ত নেতারা, মৌলবাদী নেতারা এবং মুক্তিযুদ্ধের বিরোধীকারী নেতারা এরকম মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল হচ্ছে বিএনপি। এখন সেখানে তাদের তো নীতি এবং আদর্শগত সেরকম কিছু নাই, নেতাদেরও নাই, দলেরও কোনো আদর্শ নাই। তো সুতরাং তারা মনে করে এখন আদর্শিকভাবে আমাদের নেতারা যখন বিরোধী দলে আমরা থাকি, আমাদের নেতারা ডাক দিলে, আমার নেত্রী যখন ডাক দেয় যে রাজপথে নামতে হবে, এই আন্দোলন করতে হবে, আমরা কিন্তু সংসার সব কিছু ত্যাগ করে আমরা রাজপথে থাকি। আমরা মার খাই, আমরা জেল খাটি, আমাদেরকে নির্যাতন করা হয়, কাপড় ছেড়ে ফেলা হয়, তারপরে রাস্তায় আমরা আন্দোলন করে আমরা সার্থক করি। আমরা যেমন বিএনপি একবার 96 নির্বাচন করেছিল, আমরা আন্দোলন করে নামিয়েছিলাম না, আমরা তো পারি, তারা বিরোধী দল হিসেবে তারা পারে না কেন? কারণ তাদের নীতি এবং আদর্শগত ব্যাপারে তারা অনেক দুর্বল, তাদের কোনো বেসিক নীতিই নাই। মানে আপনারটা ধরেই যদি বলি যে আপনারা হচ্ছে মানে গণতন্ত্রের প্রশ্নে বিভিন্ন ইস্যুতে মানে এক ধরনের কি বলবো যে নির্যাতন কিংবা এক কঠিন আন্দোলনের একটা পরিস্থিতি মোকাবেলা করে তারপরে আপনারা বলছেন যে এই জায়গায় এসেছেন। আমরা 23টা বছর মোকাবেলা করেছি। মানে সেই অভিজ্ঞতার জায়গা থেকে আপনারাও চান যে বিএনপিকে সেটাই করতে হবে? না না, সেটি না। তাহলে বেসিক আমার নেত্রী কি করেছেন? ভুয়া ভোটার, যেমন 1,23,00,000 ভুয়া ভোটার ছিল, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আমরা মানুষের ভোটের জন্য, ভাতের জন্য আন্দোলন করেছি, শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলন করেছি। আন্দোলনের কিছু ইস্যু থাকে, সেই ইস্যু এখন হয়তো বিএনপি কোনো ইস্যু পাচ্ছে না, কারণ আমাদের জননেত্রী শেখ হাসিনা এমনভাবে দেশ পরিচালনা করছেন যে সবাই সন্তুষ্ট, সেই জন্য তো রাজপথে বিএনপিও নামে না। বিএনপির নেতারাও সন্তুষ্ট, তারা মনে করে শেখ হাসিনার যে সরকার পরিচালনা করছেন সেই সরকার, সুতরাং আমাদের অযথা ঝামেলায় গিয়ে লাভ নাই, আমরা রোদের মধ্যে পুড়ে বা আমরা রাস্তায় নেমে আমরা আন্দোলন করতে চাই না, আমরা মামলা খেতে চাই না। আন্দোলন করলে তো মামলা হবে, এটা তো রাজনৈতিক দলের, এটা সেই ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। আমার নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত মামলা খেয়েছেন, কতবার, কত বছর, উনি 12 বছর জেল কেটেছেন, ওনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল, আমরাও জেল খেটেছি, আন্দোলন করেছি। তো সুতরাং আন্দোলন কি, আন্দোলনের বেসিক কিছু কারণ থাকতে হবে, সেই কারণ তো ওনারা এক হচ্ছে খুঁজে পাচ্ছে না, কোনো কারণ নেই। এখন বাংলাদেশ অনেক শান্তিপূর্ণভাবে দেশ চলছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো। জি, একজন দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শেখ হাসিনা সঠিকভাবে পরিচালনা করছেন, তারা কিন্তু জি, আপনার দর্শক প্রশ্ন নিয়ে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লিটন বলছিলাম টাঙ্গাইল থেকে। জি বলুন। আমার প্রশ্ন নীরভা চৌধুরী মনিয়াপার কাছে। জি, উনি শুনতে পাচ্ছেন, বলুন। পরিবেশ এবং নির্বাচন এই ব্যবস্থা তো আওয়ামী লীগ করে দিবে না। লক্ষ লক্ষ সমর্থক আছে বিএনপির, আপনারা একটু রাস্তায় নামলেই, এসি রুমের থেকে রাস্তায় নামলেই পরিবেশ সৃষ্টি হবে। আমার প্রশ্নটা, আওয়ামী লীগ কি করে দিবেন, আপনাদেরই করতে হবে এই পরিবেশ। জি, আপনাকে ধন্যবাদ নীলোফার। মনিয়াপা নিশ্চয়ই এটি উত্তর দিবেন যে মানে পরিবেশটা কি কে করে দিবে, মানে আওয়ামী লীগ করবে নাকি না। আমরা একটু শামীম হায়দার পাটোয়ারির কাছ থেকে আসি। শামীম ভাই, আপনার কি মনে হয় মানে সব মিলিয়ে যে সুযোগ এবং পরিবেশের কথা বলা হচ্ছে সেটি একদমই জানতে চাই, মানে সেটি আসলে কতটুকু বাস্তবসম্মত, মানে এই বর্তমান সার্বিকভাবে যেটিকে বলা হচ্ছে যে একটি গণজাগরণের একটা অপেক্ষায় আছে বিএনপি, সেটি আসলে আপনি দেখতে পান অদূর ভবিষ্যতে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমাদের দেশের রাজনীতিতে দুটি ধারা আছে। একটা আন্দোলনের ধারা, সেই ধারায় আওয়ামী লীগ অসম্ভব সফল। প্রতিটি আন্দোলন আওয়ামী লীগ করেছে এবং যে কটা আন্দোলন স্বাধীন বাংলাদেশে অথবা পাকিস্তান পিরিয়ডে সফল হয়েছে সবগুলোতেই আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল। আওয়ামী লীগকে ছাড়া একটা আন্দোলনও বাংলাদেশে সফল হয়নি জাতীয় পর্যায়ে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা একটা স্বাধীন দেশে বাস করছি। পাকিস্তান পিরিয়ডে, ব্রিটিশ পিরিয়ডে যে আন্দোলন, ব্রিটিশ পিরিয়ডে যারা সন্ত্রাসী ছিল তারা তো আসলে দেশপ্রেমিক। এটা একজন বিচারপতি রায় লিখেছে যে আজকে আমরা যে সন্ত্রাসীদেরকে ফাঁসির আদেশ দিচ্ছি, এক সময় কলোনিজমের পরে তাদেরকে দেশপ্রেমিক বলা হবে। উনি ভগৎ সিং সম্পর্কে বলেছিলেন। এখন স্বাধীন দেশে কি ওই স্ট্র্যাটেজি হবে? এখন বিএনপি যদি কোনো যৌক্তিক কথা বলে, জাতীয় পার্টি যদি কোনো যৌক্তিক কথা বলে, সেই যৌক্তিক কথা প্রমাণের জন্য কি আমাদেরকে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, জেলে যেতে হবে, মার খেতে হবে? হ্যাঁ, এটা একসময় আওয়ামী লীগ খেয়েছে, এটা সত্য। এটা একসময় আওয়ামী লীগ করেছে, আমরা অস্বীকার করবো না। আওয়ামী লীগের নেত্রীরা আন্দোলন করেছে, রাস্তা বন্ধ করেছে, এবং 111-এর আসার জন্য যে রাজনৈতিক চাপ প্রয়োগ করা দরকার ছিল সেটা আওয়ামী লীগ করতে পেরেছে। পরিবর্তন, পট পরিবর্তন, সেটা বিএনপি 12 বছরে পারেনি। এবং না পারার ব্যর্থতা তো বিএনপির আছেই, না পারার দায় বিএনপির আছেই। তার থেকে বড় যেটি প্রবলেম হয়েছে, বিএনপির আভ্যন্তরীণ কিছু ভুল সিদ্ধান্ত। তার মধ্যে একটি হচ্ছে 14 সালের নির্বাচনে সম্পূর্ণ অংশগ্রহণ না করা। এই সম্পূর্ণ অংশগ্রহণ না করার কারণে তারা ভোটের রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে, যেটার ইম্প্যাক্ট পড়েছে পরবর্তীতে উপজেলা ভোটে, যেটার ইম্প্যাক্ট পড়েছে পরবর্তীতে পৌরসভা ভোটে, যেটার ইম্প্যাক্ট পড়েছে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ ভোটে, যেটার ইম্প্যাক্ট মোস্ট ইম্পর্টেন্টলি পড়েছে 18 সালের 30শে ডিসেম্বরের ভোটে। রাজনীতিতে একটি ভুল আপনাকে যোজন যোজন দূরে নিয়ে যাবে, এবং সেই ভুল শোধরানোর সুযোগ আপনি আদৌ পাবেন কিনা বাংলাদেশের মতো সংঘাতময় দেশে। ব্যারিস্টার শামীম, আমি একটু জানতে চাই, আসলে এখন তো বিএনপি উপনির্বাচন বলেন প্রায় সবগুলো নির্বাচনই আসলে তারা অংশগ্রহণ করছে, যদিও ভোটের নির্বাচনী ব্যবস্থা নিয়ে তারা কঠোর সমালোচনা করছে, নানান ধরনের আপত্তি তুলছে, তারপরেও কিন্তু তারা এখন নির্বাচনে অংশ নিচ্ছে। তো সেটিকে আপনি আসলে কিভাবে দেখেন? অংশগ্রহণ নিচ্ছে, কিন্তু আমার দুটি দিক আছে। এক হচ্ছে ফুটবল মাঠে বিএনপি খেলছে 11 জন প্লেয়ার নিয়ে, আর আওয়ামী লীগ খেলছে 11 জন প্লেয়ার, 2 জন রেফারি, 3 জন লাইনম্যান এবং দর্শক শ্রোতা সবাইকে নিয়ে। অসম যুদ্ধ, অসম ভোট। এই মুহূর্তের প্রেক্ষাপটে, এই মুহূর্তের আওয়ামী কাঠামোতে, যেখানে টিওনো আওয়ামী লীগ, ওসি আওয়ামী লীগ, ডিসি আওয়ামী লীগ, এসপি আওয়ামী লীগ, ডিআইজি আওয়ামী লীগ, কমিশনার আওয়ামী লীগ, নির্বাচন কমিশন একা সেখানে চাইলেও সুষ্ঠু ভোট করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি ভোট করছেন, এবং তারপরে আমি খুব খোলামেলা বলবো, আমি বিএনপির সমালোচনা করার জন্য এখানে আসিনি, বা এখানে যিনি আছেন মনিয়াপা এবং নাজমা আপা দুজনই এমপি হিসাবেও আমার সিনিয়র, এবং দুজনই রাজনীতিতে আমার অনেক সিনিয়র। আমার ব্যক্তিগত অভিমত, বিএনপির প্রার্থীরা সিরিয়াসলি ভোট করে না। তারা যখন জানে যে ভোটে আমরা হেরে যাব, যে কোনো কারণেই হোক, তারা সেই ভোটটাকে মাঠ ছেড়ে দেয়, নেতাকর্মীকে উজ্জীবিত করে না, পয়সা খরচ করে না, ফলে ভোটের ফলাফলটা অসম একটা ফলাফল হয়। যে অসম ফলাফলটা বিএনপির জন্য অস্বস্তিকর, আবার সেটা আওয়ামী লীগের জন্য অস্বস্তিকর। এবং আমার মনে হচ্ছে বিএনপির মুখ্য উদ্দেশ্য হচ্ছে, যেহেতু তারা আওয়ামী লীগকে কোনো জায়গায় আপাত দৃষ্টিতে পর্যবস্ত করতে পারছে না, তারা আওয়ামী লীগের জন্য অস্বস্তিকর ভোটের রেজাল্টটা তৈরি করছে। 300 ভার্সেস 3 লাখ, 3000 ভার্সেস 3 লাখ। এই অস্বস্তিকর পরিস্থিতিটা সৃষ্টি করে বিএনপি কোনো গেইন করছে বলে আমার মনে হচ্ছে না। তবে এই যে ভোটাররা ভোট বিমুখ হচ্ছে, ভোটাররা ভোট কেন্দ্র বিমুখ হচ্ছে, ভোটাররা রাজনীতি বিমুখ হচ্ছে, এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তিনটা দলের জন্যই ক্ষতিকর।
কারণ তিনটা দলই কিন্তু ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিতে পারছে না। কে জিতলো, কে গেজেট নিল, কে ওত নিল, এটা ইম্পর্টেন্ট না। আমি মনে করি সিগনিফিকেন্ট টার্ন হচ্ছে এখন নেগেটিভ টার্ন। সিগনিফিকেন্ট নেগেটিভ টার্নটা হচ্ছে 78% ভোটার ভোট কেন্দ্রে যাচ্ছে না, 88% ভোটার ভোট কেন্দ্রে যাচ্ছে না। তারা কি ভাবছে, তারা কেন ভোট কেন্দ্রে যাচ্ছে না? যদি সরকার বিরোধী তারা হয়ে থাকে তাহলে কেন তারা সরকারের বিরুদ্ধে যাচ্ছে না? যদি সরকার এত উন্নয়ন করে থাকে, সরকারের সুবিধাভোগী জনগণের সংখ্যাও কিন্তু অনেক, 10 টাকার চাল, টিআর, কাবিটা, সুযোগ সুবিধা, নিয়োগ, এই সংখ্যাটা কিন্তু অনেক। এই সংখ্যাটাও কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছে না। এটা সরকারের জন্য অ্যালার্মিং। আমি যেটা মনে করি, অবশ্যই সামনের ভোটগুলোতে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে ভোটটাকে সুস্থ করার চেষ্টা করতে হবে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা রাজনীতি করি, দেশে রাজনীতি থাকলে আমার রাজনৈতিক গুরুত্ব থাকবে, আর দেশে যদি রাজনীতি না থাকে তাহলে আমার কিন্তু রাজনৈতিক গুরুত্ব থাকবে না। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শাহজিদ সাহেব প্রাইম মিনিস্টার হলেন, উনি যখন চিটাগাংয়ে গেলেন, ফার্স্ট সারিতে জিয়াউর রহমান বসছেন, দেখলেন তার আশেপাশে আজিজ সাহেবের কোনো সিট নাই, সেকেন্ড সারিতে কোনো সিট নাই, থার্ড সারিতে কোনো সিট নাই, ফোর্থ সারিতে উনি গাছ করতে করতে বসলেন, কিছু কথাবার্তা বললেন, কেউ কোনো পাত্তা দিল না। সার্কিট হাউসে গেলেন একসাথে, গিয়ে দেখে সমস্ত ভালো রুম দখল হয়ে আছে, প্রাইম মিনিস্টারের জন্য কোনো রুম নাই। তখন এরশাদ স্যার ছিলেন, উনি তখন ফোন দিয়ে একটা ভালো রুমের ব্যবস্থা করলেন। অর্থাৎ আমি এটা বলতে যাচ্ছি, যদি রাজনীতি নষ্ট হয় তাহলে রাজনীতিবিদের গুরুত্ব নষ্ট হয়ে যাবে, যদি রাজনীতিবিদের গুরুত্ব নষ্ট হয় তাহলে রাজনৈতিক দলের গুরুত্ব নষ্ট হয়ে যাবে। এইটা আমাদের কোনো এক দলের সমস্যা না, এই মুহূর্তে এটা জাতীয় সমস্যা, এবং এই জাতীয় সমস্যার সমাধানের জন্য কোনো একটা গোল্ডেন মিন, কোনো একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আওয়ামী লীগের জন্য সমস্যা হচ্ছে 15ই আগস্ট 21শে আগস্টের পরে আওয়ামী লীগের পক্ষে কোনো ছাড় দেওয়া খুব কঠিন, কিন্তু ছাড় না দিয়ে আওয়ামী লীগ কি এভাবে দীর্ঘদিন থাকতে পারবে? অনেকদিন থাকতে পারবে? এই মুহূর্তে আওয়ামী লীগের একটাই স্ট্রেংথ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আচ্ছা 50 বছর পরে তাহলে আওয়ামী লীগের কি হবে? 20 বছর পরে তাহলে আওয়ামী লীগের কি হবে? পরবর্তী জেনারেশনের জন্য আওয়ামী লীগের কি হবে? এই প্রশ্নগুলোর জবাব কিন্তু আওয়ামী লীগকে এখনই ঠিক করতে হবে। এই সংকটগুলোর সমাধান এখনই আওয়ামী লীগকে ঠিক করতে হবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনাকে ধন্যবাদ। আমি মুনিয়াপা আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে দর্শক যে প্রশ্নটি করেছেন যে সুযোগটা কে করে দিবে, পরিবেশকে তৈরি করে দিবে, আর শামীম হায়দার পাটোয়ারী বললেন যে মানে আপনাদের প্রার্থীরাই আসলে সিরিয়াসলি মাঠে নামেন না। ধন্যবাদ আপনাকে। যা প্রশ্ন করতে যে কথাটা বলেছেন, আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই যে দেখেন, পরিবেশটা যেমন সৃষ্টি করতে হয় এটা যেমন সত্যি, ঠিক তেমনই এটাও সত্যি যে আগে কিন্তু যেটাই হোক, এই তিনজনের কথায় বা দর্শকের কথায় কিন্তু এই কথাটা নাই, আগে কেউ কখনো কোনো রাজনীতি করা মানুষকে বুকে গুলি করতো না, যেটা এখন অহরহ করে। আগে কোনো গুম হতো না। দেখেন, দিনের বেলা 8-10টা গাড়ি পুড়লো, ভাঙচুর হলো, কেউ কিন্তু অসুস্থ হলো না, কেউ হতাহত হলো না, সবাই নেমে গেল। সেইখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা চুপ করে তামসা দেখলো, কেউ কোনো কথা বললো না, অথচ গোয়েন্দা সংস্থা নাকি সন্দেহ করছিল যে এমন ঘটনা ঘটতে পারে। তো দিনের বেলা এত সিসি ক্যামেরা ঢাকা সহ রাস্তাঘাটে, কোথাও কোনোটা ধরা পড়লো না। তারপরে কি হলো, আমরা যখন দেখলাম আমাদের ছাত্রনেতারা, সাবেক ছাত্রনেতারা গুম হয়ে গেল। লিওন নামে একটা ছেলেকে আজকে 5-7 দিন যাবত পাওয়া যাচ্ছে না, সেই নিয়ে কোনো কারো মাথা ব্যথা নেই। এরকম আরও 2-3 জনকে আমাদের পাওয়া যাচ্ছে না। এই উপনির্বাচনের পরে আপনার গাড়ি, উপনির্বাচন হলো উত্তরে, সব গাড়ি পুরলো দক্ষিণে। এইটার পিছনে কোন মাফিয়া চক্র, কোন সন্ত্রাসী চক্র, কি কোন ফয়দা, বিএনপির এখানে ফয়দাটা কি হবে? এই মানে বছর কয়েক আগেই সেটি হচ্ছে যে আপনার গুলিস্তান এলাকায় একজনকে ওনারা সন্দেহ করেন, শ্রমিক সংগঠন করেন আর কি, যে সন্দেহ করেন যে কোনো একটা বাহিনী তাকে নিয়ে গিয়েছে। তারা রাস্তায় নেমে আন্দোলন, মানে এমন আন্দোলন গড়ে তোলেন যে এক সময় তাকে ফেরত দিতে বাধ্য হয়। শোনেন, তার মানে হচ্ছে যে কোনো বিষয়ই যদি 10 বছর আগের কথা বলছেন না, এই 12 বছরের মধ্যে এমন কোনো ঘটনা হয় না। আমি যে কথাটা বলছি, এখন নাজমা অনেকগুলো কথা বলেছে যে নারী নির্যাতন, সড়ক অবরোধ, সড়কের নিরাপত্তা, যখন আন্দোলন হয় বিএনপি আশা করে, বিএনপির প্রত্যেক যে কোনো একটা স্ফুলিঙ্গ থেকে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এটাই গণতান্ত্রিক সরকারের শাসন ব্যবস্থায় বলবৎ থাকে, সব পৃথিবী জুড়ে এটাই হয়। কখন কোন স্ফুলিঙ্গ থেকে, যেমন সেই আপনার
তিউনিসিয়াতে একটা ছেলে নিজের শরীরে আত্মহত্যা করেছিল আগুন ধরায়, যে সে রাস্তায় ফেরি করতে পারবে না, সেটার পরে পুরো তিউনিসিয়ার ধ্বংসের প্রথম দাবানলটা জ্বলে উঠলো। ঠিক কখন কিভাবে কি হবে কেউ বলতে পারবে না। সো এই জায়গায় নাজমা পারা যে হেফাজত সব কিছু টানলেন, হেফাজতটা কে সৃষ্টি করেছে এখন পর্যন্ত, হেফাজতের পেছনে কি এইখানে বলতে পারেন বিএনপি এই দূরদর্শিতা ছিল না বলেই হেফাজতকে বিএনপি মনে করেছিল যে আওয়ামী লীগের ফেলে দেওয়া জিনিস মনে হয়, আওয়ামী লীগ যে এটা নিয়ে একটা খেলছে, এটা আগুন ছুড়ে খেলছে, একবার হেফাজতকে দূরে সরিয়ে দিচ্ছে, একবার তেঁতুল হুজুর বলছে, একবার আপেল হুজুর বলে বুকে টেনে নিচ্ছে। এই জায়গাটাতে বিএনপির যে সমস্যাটা ছিল সেটার অর্থনৈতিক উন্নয়নের কথা এত বলছেন, আমি অর্থনৈতিক উন্নয়নের একটা ডাটা বলতে চাই। সাবেক সচিব, পরিকল্পনা সচিব রীতি ইব্রাহিম বলেছেন যে মন্ত্রণালয় পরিসংখ্যানের ব্যবস্থা জিডিপি কত হবে আগেই তা ঠিক করা হয়, কিছুদিন আগেই বলেছে, পরে ব্যাক ক্যালকুলেশন করে হিসাবটি নির্ধারণ করা হয়। আর বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বলেছে গত 19-20 অর্থ বছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 5.24%। এই হিসাব বাস্তবের সাথে মিলছে না বলে দাবি অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর। কেননা করোনার কারণে অর্থ বছরের যেখানে শেষ 3 মাস অর্থনীতির কোনো চাকাই ঘুরে নাই, সেইখানে ওনারা এত অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন পাচ্ছে, সেইখানে চোরের উন্নয়নটাই শুধু বেড়েছে। আজকে আমার যদি ভুল না হয় জার্মান রাষ্ট্রদূত সাতক্ষীরার ত্রাণ নিয়ে, দেশের ত্রাণ তো খেয়েছেই এই সরকারি দল লুটপাট করে, মানুষের বাড়িতে এখন ভল্ট, ব্যাংকে কোনো টাকা নাই, বাড়িতে ভল্ট, দেশের টাকা খেয়ে জার্মানির রাষ্ট্রদূত কমপ্লেইন করেছে যে তাদের ত্রাণ চুরি করা হচ্ছে। সো এই দেশে সব কিছু সম্ভব। এই ভুয়া ভোটের বিরুদ্ধে নাজমা আপা বলেছে ভুয়া ভোট, আমি যদি ভুল না হয় যে সাবরিনাকে নিয়ে যে কাহিনীটা হলো, এখন তো আপনার ন্যাশনাল ভোটার আইডি কার্ড, সেইখানেও একটা সাবরিনার 2টা ন্যাশনাল আইডি কার্ড, কার নামে বলেছে একজন আমাদের সেই যে যিনি বিবেক নিয়ে কথা বলেন জাতির জন্য, সেই মিজান স্যারের ব্যাপারে বলেছে উনি নাকি ইসিকে রিকোয়েস্ট করে তাকে আরেকটা ভোটারের জন্য করা হয়েছে, যেখানে মিজান সাহেব চ্যালেঞ্জ করার পরে ইসি তার চ্যালেঞ্জের জবাব দিয়েছে, ইয়েস আপনি রিকোয়েস্ট করেছেন, আমি সেই চ্যালেঞ্জের জবাব দিয়েছি, উনি ক্ষমা চান নাই। আর ভোটের অবস্থাটা বর্তমান এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে ইসি মাহবুব সাহেব সেই দিন বলেছে 12 তারিখে যে ভোটের অবস্থা জাতীয় নির্বাচনের চেয়ে আরো অনেক বেশি নিম্নগামী হয়েছে। তো একজন ইসি যখন এই কথা বলে, তখন সেই সিইসি যখন বলে যে আমেরিকার কাছে আমেরিকা শিখতে হবে বাংলাদেশের কাছে কিভাবে ভোটটা দিতে হয়, পরিবেশটা কে তৈরি করবে, সেই এখন আপনি যদি মনে করেন কে তৈরি করবে, সেই উত্তরটা কি? সুযোগটা ওই যে বললাম না, স্ফুলিঙ্গটা কোনখান থেকে আপনার কাছ থেকেও আসতে পারে, বলা যায় না, যে কোনো কারো কোনো গণতন্ত্র কোনো মিরাকেলে বিশ্বাস করে না, কিন্তু প্রত্যেকেই ধাক্কা খেতে খেতে যখন হাজার মায়ের আহাজারি হয় তার সন্তান গুম হওয়ার জন্য, তার সন্তান খুন হওয়ার জন্য, ইল্লিগালি তার সন্তান ক্রস ফায়ারে পড়ার জন্য, ইল্লিগালি আমি আবারও বলছি ওটা এমনি ইল্লিগাল, তার উপরে ইল্লিগাল, যখন ওসি যখন 250-300 আপনার ক্রস ফায়ার দেওয়ার পরে যখন সরকারি অ্যাওয়ার্ড নেয়, তখন কিন্তু মানুষের হৃদয়ের ভেতরে কি করে শুধু মানুষ তারাই জানে। এবং এই মানুষগুলো কখন ফুঁসে উঠবে, সেটা যে বিএনপির জন্যই ফুঁসবে এমন কোনো কথা না। এরশাদের সময় আমরা সাধারণ মানুষের ফুঁসে ওঠার অপেক্ষা করছি। আওয়ামী লীগ আন্দোলন করেছে, আমি অস্বীকার করব না, বিএনপি আন্দোলন করেছে, আমি অস্বীকার করব না, এবং আওয়ামী লীগ আন্দোলনে ফার্স্ট আমি আপনার শামীম পাটোয়ারির মতো আমিও বলবো হ্যাঁ ঠিক আছে, তারা এটা জানে লগি বৈঠক দিয়ে কিভাবে মানুষ পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে উপরে দাঁড়িয়ে নৃত্য করতে হয়, এটা আওয়ামী লীগের কাছ থেকেই শিখতে হবে আমাদের। কিভাবে সানাউল নূর বাবুকে আমি আপনাকে যেটা জানতে চাই সেটা হচ্ছে, আমার কথা হচ্ছে, আমি এটা শেষ করে একদমই শেষ বাক্য, এখন শেষ বাক্যটা হচ্ছে যে আমি আবারও বলছি যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য যে কোনো খান দিয়ে, যেটা নাজমা আপা বললো যে 1-11 আমরা নাকি 1-11 এনেছি, 1-11 কিন্তু আজকে সেই দিন দাঁড়িয়ে বলেছিল 1-11। আমি যেটি বলতে চাই যেটি হচ্ছে শামীম হায়দার পাটোয়ারি যেটি বলছেন যে রাজনীতির অভাব তৈরি হচ্ছে দেশে, এবং সেটির কারণে উনি বলছেন আসলে আপনারা চিন্তিত কিনা যে 78%, 88% ভোটার সেখানে যাচ্ছেন না, এবং সেখানে রাজনীতি হারিয়ে গেলে আপনারাও এক সময় হারিয়ে যাবেন, সেটাই উনি বলছেন। সেটা নিয়ে আসলে আওয়ামী লীগ কিছু ভাবছে কিনা? ব্যারিস্টার শামীম পাটোয়ারি যেটা বলেছেন যে ভোট কেন্দ্রে না যাওয়াটা হচ্ছে আমাদের গণতন্ত্রের জন্য অ্যালার্মিং, আমাদের সকল রাজনৈতিক দলের জন্য অ্যালার্মিং। এটা কি করে নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা করব, এবং সেইটির জন্য কি করবে যে ওনারা বলে যে পরিবেশ তৈরি, তো ওনারা ভোটের পরিবেশ তৈরি করতে চায় না,
এখন ভোটের পরিবেশ তো শুধু একা আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল একা হিসেবে তৈরি করতে পারবে না। এটা অন্য বিরোধী দলরা যখন মাঠে আসবে তাদের লোকজনও আসবে, আওয়ামী লীগের লোকজনও আসবে, বা বিভিন্ন বিরোধী দলের লোকজন আসবে, তখনই না একটা ভোটের ফলাফলটা বাড়তির দিকে হবে বা পার্সেন্টেজটা বাড়বে। কিন্তু ওনারা তো যে স্ফুলিঙ্গের অপেক্ষায় আছেন, কখন বাংলাদেশের কোন ছেলেটি মৃত্যুবরণ করবে তার উপরে আন্দোলন হবে, সেই আন্দোলনের বেগম জিয়া দল ক্ষমতা দখল করবেন এবং কে কখন মন্ত্রী কী নেবেন আগেই ওনারা লিস্ট করে ফেলেন, এরকম অপেক্ষায় আছেন। ওনারা তো ভোটের রাজনীতি কী করবেন? এই জন্য তো শামীম ভাই বলেছে যে ওনারা ভোটটাকে সিরিয়াসলি নেয় না, ওনারা ক্যান্ডিডেট সিলেকশনটা ঠিক মতো করেন না, ওনারা ভোটের এজেন্টগুলিকে তৈরি করেন না, এজেন্টকে প্রশিক্ষণ দেন না, যেটা আমরা করি। আমরা একটা রাজনৈতিক দল হিসেবে এক বছর আগে থেকে এটাও বলেছেন, মানে পুরো নির্বাচনী ব্যবস্থায় উনি বলছেন যে পুরো মাঠটাই অসম। উনি উদাহরণ দিয়েছেন যে 11 জন, আপনারা হচ্ছে 2 জন রেফারি, আরো অনেক কথা বলেছেন। এটা কোন সরকারের আমলে না ছিল আপনি বলেন? সরকার যখন একটা সরকার যখন মানে পরিচালনা করে একটি রাজনৈতিক দল, যেমন আওয়ামী লীগ এখন সরকার পরিচালনা করছে, তো এখন যারা প্রশাসনে যারা আছে, তখন মাননীয় প্রধানমন্ত্রীর মানে যে ডিজায়ার, যে মানে আমাদের যে পরিকল্পনাগুলি দেশ গঠনের ক্ষেত্রে বা গণমানুষের জন্য, সেই স্ট্র্যাটেজিগুলি তো তারা বাস্তবায়ন করবে। সেটাতে যদি বলা হয় যে সবই আওয়ামী লীগের, তার না, তারা তো রাষ্ট্রের কর্মচারী, সেটাকে আওয়ামী লীগের উপর ফেলে দিলে তো এটা অবিচার করা হবে, এটা করা ঠিক হবে না। কারণ তাহলে এখানে দ্বন্দ্ব বিভেদ দেখা দেবে। প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো দলের কর্মচারী না, যেটা মনিয়াপাড়া করেছিলেন। মনিয়াপাড়ার সময় তারেক জিয়া যখন মর্নিং ওয়াক করতেন, সাইকেল চালাতেন, ডিসিরা পিছে পিছে স্যার বলে দৌড়াতো, উনি সাইকেলে চলতেন আর ওনারা পিছে দৌড়াতো। হাওয়া ভবন থেকে পার্সেন্টেজ খেয়ে এক একজনকে পোস্টিং দেওয়া হতো, প্রমোশন দেওয়া হতো। সেটি তো আর এখন হচ্ছে না। সুতরাং সেরকম হাওয়া ভবন নাই, বাংলাদেশ আওয়ামী লীগ সেরকম হাওয়া ভবন তৈরি করতে করে নাই। সুতরাং মনিয়াপাড়া করেছেন, এখন মনিয়াপাড়া সেটি নিয়ে ওনারা এখন নিশ্চয়ই পস্তাচ্ছেন। ওনাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ বই লিখেছেন যে হাওয়া ভবনের দুর্নীতি এবং ব্যাপক অন্যায় অনিয়ম, মানুষের উপরে জুলুম অত্যাচারই বিএনপির পতনের মূল কারণ। এখন বিএনপির পতন ঘটেছে। যখন এক সময় দেখেন ন্যাপ ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তারা এখন কোথায়? তারা তখন কিন্তু অনেক প্রভাবশালী ছিল, তারা যেমন বিলীন হয়ে গেছে। এখন বিএনপি যে এরকম তাদের নেগেটিভ রাজনীতি করতে করতে কিংবা পজিটিভ রাজনীতির কাতারে তারা না এসে ওই স্ফুলিঙ্গের অপেক্ষায় থাকবে, তাহলে তো বিএনপি একদিন ওইরকম ন্যাপ মুজাফফরের যে কুড়িয়া ঘরের মতো একসময় একেবারে বিলীন হয়ে যাওয়ার পথে চলে যাবে। তাদেরকে কোরামেন দিয়ে এখন উঠাতে হবে। এখন আওয়ামী লীগের দায় পড়েছে, না বিএনপিকে রাজপথে আনতে হবে। আওয়ামী লীগের দায় পড়েছে বিএনপির লোকজনকেও বাড়ি থেকে ডেকে এনে ভোট কেন্দ্রে নিতে হবে। এখন বিএনপির লোকজন ভোট কেন্দ্র না আসে না, আমাদেরটা না, আমাদের যে কজন আসছে সেই কজন ভোট দিয়েছে, আপনাদের লোকজন কেন আসে না? আপনারা জিততে চান, তাহলে আপনাদের কর্মী কোথায়? আপনাদের নেতারাই তো বসে যায়। আপনাদের লোকজন কেন আসে না? আমি তো সেটা বললাম, আমাদের লোকজন কেন আসে না। একটি হচ্ছে না দেউলিয়া হবে কেন? দেউলিয়া বিএনপির লোকজন আসে না, বিএনপির লোকজনের কোনো নীতি আদর্শ নাই এবং তারা এটা মনে করে যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভালো চলছে, সুতরাং তারা এই ঝামেলার মধ্যে আসতে চায় না। আপনি মনে করেন কিনা যে মানে রাজনীতি কোনো না কোনো ভাবে মানে হারাচ্ছে এই মানে ভোটারদের? না, এটি সুখবর না। এই যে ভোট কেন্দ্রে যে ভোটাররা যাচ্ছে না, এটি কিন্তু আমাদের রাজনীতিবিদদের জন্য বলেন বা রাজনৈতিক দলের জন্য বলেন, গণতন্ত্রের জন্য কারোর জন্য একটা সুখের খবর না, সুখকর না। এইটি থেকে আমরা উত্তরণ কিভাবে পেতে পারি সেটা সকল রাজনীতিক দলের ভেবে দেখতে হবে। কারণ স্টেক হোল্ডার সেটি তো শুধুমাত্র একটা রাজনৈতিক দল সেটা পারবে না। সকল রাজনৈতিক দলকে সেটিকে মোকাবেলা করতে হবে, তাদের কর্মীদেরকে মাঠে নিতে হবে, সমর্থকদেরকে রিকোয়েস্ট করে মাঠে নিতে হবে। অথবা আমাদের এই যুগে, ডিজিটাল এই যুগে আর কোন কোন পন্থা অবলম্বন করলে ভোটাররা ভোট দিতে পারে। আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। যেটি হচ্ছে যে মানে একটা জায়গায় মোটামুটি আলোচনা যে জায়গাটিতে এসেছে যে মানে ভোটারদের ভেতরে আসলে অনীহা তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় আসলে রাজনৈতিক দলগুলোর কি করা উচিত এবং সেটি আসলে করতে পারবে কিনা, যেখানে এত পরস্পর বিরোধী অবস্থান আমাদের রাজনৈতিক দলগুলোর? জি, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে, অস্বীকার করা যাবে না, আমাদের ব্যর্থতা আছে। কিন্তু এদেশের বড় বড় অর্জনগুলো, ভাষা আন্দোলন, ৭১-এর আমাদের স্বাধীন হওয়া, এগুলো সব তো রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনীতিবিদরাই করেছে, রাজনৈতিক দলরাই করেছে। হ্যাঁ, মুসলিম লীগ একসময় ছিল, স্বল্প সময়ের মধ্যে মুসলিম লীগ পাকিস্তান থেকে অলমোস্ট নাই হয়ে গেছে। জাসদ একসময় প্রবল প্রতাপশালী আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল, জাসদ অটোমেটিক নাই হয়ে গেছে।
তারপরে বা কমে গেছে আর কি আছে। এবং একইভাবে ন্যাপ, ভাসানী ন্যাপ, যে ভাসানী এই এদেশে আকাশচুম্বী জনপ্রিয় নেতা ছিলেন, তিনিও নেগেটিভ পলিটিক্স করতেন, কিন্তু অলওয়েজ নেগেটিভ। তিনি আমাদের এই সোহরাওয়ার্দী সাহেবের বিরুদ্ধে নেগেটিভ ছিলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেগেটিভ হয়ে গেছেন ৭২-এর পরে। তো বঙ্গবন্ধু তাকে কখনো অসম্মান করেনি, সবসময় সম্মান করতেন। জিয়ার আমলে হঠাৎ করে ভোটের নেগেটিভিস্ট হয়ে গেলেন। নেগেটিভ পলিটিক্স করে কেউ কিছু করতে পারে না। ৭০ সালে আওয়ামী লীগের বিজয়টার কারণ হিসাবে আর্চারকে ব্লাড, উনি একটা যে বই লিখেছেন ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, ওখানে উনি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন যে আওয়ামী লীগ সেই সময় একমাত্র দল ছিল, সলিড রক দল, যাদের প্রভিন্স থেকে, সেন্ট্রাল থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত কমিটি ছিল সেই সময়ের আওয়ামী লীগের, এবং ৬ দফার মতো একটা বড় এজেন্ডা সামনে ছিল, জাতীয় এজেন্ডা, যেটা ২ পাকিস্তানেই পপুলার ছিল। এখন বাংলাদেশে যদি আপনি পলিটিক্স দেখেন, বিএনপির সামনে এই মুহূর্তে আওয়ামী লীগকে সরানো ছাড়া জাতীয় এজেন্ডা কি আছে? নাই, কারো কোনো দলেরই নাই। ২, সেই আওয়ামী লীগের মতো সলিড রক কমিটি, হার্ডকোর ডাইহার্ড কর্মী বিএনপির অবশ্যই নাই। এবং আওয়ামী লীগও এখন বিরোধী দলে গেলে আওয়ামী লীগেরও থাকবে না। একটা বিশাল রাষ্ট্রীয় ক্ষতি কিন্তু হয়ে গেছে, বিশাল একটা ন্যাশনাল অ্যাসেট, পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিশিয়ান, এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। বিশাল একটা পলিটিক্যাল কালচার বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ যে গতিতে আগাচ্ছে অর্থনীতিতে, যে গতিতে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করছেন, সেই গতিতে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আগাচ্ছে না, সেই গতিতে আমাদের ইনস্টিটিউশনাল ভ্যালুস ডেভেলপ করছে না, সেই গতিতে আমাদের ডেমোক্রেটিক ভ্যালুস ডেভেলপ করছে না, সেই গতিতে আমাদের এই রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো, রাজনীতিবিদ যারা, তারা আগাতে পারছে না। আপনি দেখেন গত ১০ বছরে কি কোনো রাজনীতিবিদ তৈরি হয়েছে রিয়েলি? গত ১০ বছরে কোনো সফল আন্দোলন হয়েছে? আমি একটা টকশোতে বলেছিলাম যে ৯০-এর আন্দোলনের একটাই সফলতা আমি বলবো, জাতীয় বাড়ির পয়েন্ট অফ ভিউ থেকে, যে এইটার মাধ্যমে কিছু নেতা তৈরি হয়েছিল। আমানুল্লাহ আমান, ইলিয়াস আলী, আওরঙ্গ সাহেব, আমাদের সুলতান মনসুর, মাহমুদুর রহমান মান্না, আরো অনেকে, আমার সবগুলো নাম বলতে পারছি না। অনেক ছাত্র নেতা সেই সময় সফল আন্দোলন করেছিল, পরবর্তীতে তারা জাতীয় নেতা হয়ে গেছে। ৯০-এর পরে আর কোন নেতা কিন্তু জাতীয় নেতা হতে পারে নাই। নেতা তৈরির ফ্যাক্টরি ৯০ ক্লোজ হয়ে গেছে। কেন হয়েছে? প্রথম কারণ, যে আশা উচ্ছ্বাস নিয়ে অনেকেই ৯০-তে আন্দোলন করেছিল, ৯১ থেকেই তারা হোঁচট খেয়ে গেছে। ৩ দলীয় যে যুক্তি রেখা ছিল, একদমই শেষের দিকে আমি ছোট্ট করে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে মনিয়াপা যে বলছেন যে স্ফুলিঙ্গের কথা, যে একটা মোমেন্টামের কথা, সেটিকে আপনি আসলে কিভাবে দেখেন একজন রাজনীতিবিদ হিসেবে? না, এটা তো রাজনীতির পথ অত্যন্ত পিচ্ছিল। এখানে আমাদের উত্থান পতন অবশ্যই থাকবে। তবে আমি আওয়ামী লীগের লোকজনকে চিনি, তারা কোনো পতনে ভীত না। আওয়ামী লীগের লোকজন আন্দোলন করে, জেলে গিয়ে কষ্ট করে, জুলুম করে তারা এতটাই শক্ত, তারা কোনো প্রকার আশঙ্কায় যে ভীত এমনটা না। তার মানে যে কখনোই কিছু ঘটবে না এটা বলা যাবে না। দেখুন, ৯০ সালে এরশাদ স্যার ক্ষমতা ছেড়ে দিলেন, তবে ৮৮ সালে কিন্তু বিশাল এক আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু এরশাদ স্যারকে টলাতে পারেনি। আবার ২০০১ সালে বা ২০০০ সালে আওয়ামী লীগ কল্পনাও করতে পারেনি যে ২০০১ সালে তারা হেরে যাবে। ২০০৫ সালে এদেশে মনে হয়েছিল জামাত বিএনপি জোট কখনোই ক্ষমতায় ছাড়বে না। তবে আওয়ামী লীগের এখন উচিত একটা ইনক্লুসিভ কনসালটেটিভ অ্যাপ্রোচ নেওয়া, সকল দলকে, মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলোকে একটা প্ল্যাটফর্মে নেওয়া, তাদের সাথে মতামত গ্রহণ করা, তাদেরকে দেশ চালানোর ভার কিছুটা অর্পণ করা, সব মিলিয়ে যদি আওয়ামী লীগ একত্রে চলতে পারে, তাহলে আমার মনে হয় যে কোনো বিপর্যয় আওয়ামী লীগ ওভারকাম করতে পারবে। আর এই মুহূর্তে যদি আপনি আওয়ামী লীগকে দেখেন, এই মুহূর্তে আওয়ামী লীগ দেখেন, বামপন্থী দলগুলো আওয়ামী লীগের সাথে নাই। রাশেদ খান মেনন এবং ইনু সাহেব ওপেনলি মহাজোটের বিরুদ্ধে কথা বলছে, জাতীয় পার্টির বিরোধী দলে। এবং আওয়ামী লীগ এখন একলাই কিন্তু সরকারি দল, এই মুহূর্তে একলাই দেশ চালাচ্ছে, সাথে পুলিশ প্রশাসন। তো সেইটার উপর ভিত্তি করে আপনি পলিটিক্যাল সলিউশন কতটা করতে পারবেন, এটা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ নাজমা আখতার এবং নীলুফার চৌধুরী মনি, আপনাদের তিনজনকে। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।